আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা অধ্যায় ১ অনুশীলনীর ২০ নাম্বারটায় কোনটি মূলদ আর হচ্ছে কোনটি অমূলদ এগুলো আমরা দেখব। তো দেখেন আমাদের পাঠ্য বইয়ের ২০ নাম্বারে যেমন প্রথমেই আসেন ক নাম্বার, বলছে 0.4 এই সংখ্যাটা মূলদ নাকি অমূলদ। মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, আমরা এই চ্যাপ্টারের একদম শুরুতে সংখ্যা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করছি। আপনারা ওই ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ ওইটা দেখলে আর সংখ্যা নিয়ে কোনো ঝামেলা থাকবে না। তো এখন আসেন 0.4 এটা মূলদ নাকি অমূলদ। আমরা জানি যে সকল সংখ্যাকে ভাগ আকারে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাদেরকে আমরা বলি মূলদ। তো দেখেন এই ক নাম্বার এই ম্যাথটা যদি আমরা খেয়াল করি, আছে হচ্ছে 0.4 আর এখানে পৌনপুনিক। তো আমরা তো জানি এই আবৃত দশমিক সংখ্যা থাকলেই তাদেরকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। যেমন এইখানে পুরা সংখ্যাটা হয় হচ্ছে 4, পৌনপুনিক ছাড়া আছে হচ্ছে 0, তাহলে 0 মাইনাস করব, দশমিকের পরে পৌনপুনিক একটা, তাহলে একটা 9 দিব। সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে হচ্ছে 4/9। তো দেখেন এইখানে আমরা 0.4 কে এরকম ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, তাই আমরা বলবো যে এটা হচ্ছে কি একটা মূলদ। এই যে ক নাম্বার যে কোশ্চেনটা আমরা করলাম, এটা হচ্ছে আমার কি মূলদ। পরবর্তীতে আমরা খ নাম্বারটা যদি দেখি, খ নাম্বার প্রশ্ন আছে হচ্ছে √9। তো 9 কে বর্গমূল করলে হয় হচ্ছে 3। আর আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা, কারণ পূর্ণ সংখ্যাকে এই যে 3 কে আমরা যে কোনো ভাবে অনেক ভাবেই আমরা দেখা গেছে ভাগ আকারে লিখতে পারবো। যেমন 9/3 আসবে 3, অথবা অন্তত একটা সংখ্যাকে আমি 1 দিয়ে ভাগ দিলেও তো হবে। তো এই জন্য দেখা গেল যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা বলি হচ্ছে মূলদ সংখ্যা। তো তাহলে খ নাম্বার এটাও হবে হচ্ছে আপনার মূলদ। 0.4 এই যে ক নাম্বার যেটা আমরা বললাম এটা হচ্ছে মূলদ। খ নাম্বার এটাও হবে হচ্ছে আপনার মূলদ। গ নাম্বারটায় যদি যাই √11, তো √11 এটা দেখেন এই 11 এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তো পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল রুট, এটা আপনার হয় হচ্ছে অমূলদ। সো তাহলে আমরা বলতে পারি এটা একটা অমূলদ সংখ্যা। দেখেন অমূলদ আমি যখন একদম প্রথমে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা কাকে বলে এই ডেফিনেশন গুলো পড়াইছিলাম, ওইখানে আমরা দেখছিলাম যে যদি এরকম দশমিক সংখ্যা হয় যেটা হচ্ছে অনাবৃত এবং অসীম, তাহলেই কিন্তু একমাত্র সেটা হয় হচ্ছে অমূলদ। সো এইখানে এই √11 দেখেন, আমরা এটাকে যদি একটু দশমিক আকারে লিখি, √11 আসতেছে হচ্ছে দেখেন 3.316624790, এরকম আরো আছে। তাহলে খেয়াল করেন দশমিকের পরে আমার দেখা গেল এখানে যে সংখ্যাগুলো আসছে, এখানে কিন্তু আপনার দেখা গেল যে একই ধারাবাহিকভাবে কিন্তু সংখ্যাগুলো আসে নাই, অর্থাৎ ধারাবাহিকভাবে না আসলেই সেটাকে আমরা বলি অনাবৃত। আর দশমিকের পরে এখানে আরো সংখ্যা আছে, এই জন্য আমরা বলবো যে অসীম, এখানে আরো অনেক লেখা যায়। তো এরকম অসীম অনাবৃত দশমিক হইলেই সেটাকে আমরা বলি হচ্ছে অমূলদ, বা সহজ ভাষায় আমরা জাস্ট এটা মনে রাখতে পারি, পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল এটা সবসময় হবে হচ্ছে আপনার অমূলদ। তো পূর্ণবর্গ নয় এমন সংখ্যা কাদেরকে বলে এটাও কিন্তু বলছিলাম, যে কোন সংখ্যা পূর্ণবর্গ না কিভাবে বুঝবো। আমরা যেমন ধরেন যে এখানে 9 কে রুট করলে কিন্তু আপনার পূর্ণ সংখ্যা আসছে, তাহলে আমরা বলবো 9 একটা পূর্ণবর্গ। কিন্তু যেই সংখ্যাকে রুট করলে, যেমন √2 লিখলে 1.414 এরকম আসে, তো 2 কে রুট করলে আপনার দেখেন এই দশমিক মান আসে, পূর্ণ সংখ্যা আসে না। এই জন্য আমরা বলি 2 এটা পূর্ণবর্গ না, আর 9 এটা পূর্ণবর্গ, কারণ এটাকে রুট করলে পূর্ণ সংখ্যা আসে। তো যাই হোক, এক কথায় 11 এটা যেহেতু পূর্ণবর্গ না, তাই আমরা এটার বর্গমূলকে বলবো হচ্ছে অমূলদ। তাহলে গ নাম্বার এটা হবে হচ্ছে আপনার অমূলদ।
দেন আসেন ঘ নাম্বারটা যদি দেখি, ঘ নাম্বারটা আছে হচ্ছে √6/3। তো এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখেন শুরুতেই বলে দিতে পারি এটা পূর্ণবর্গ না, এমন একটা সংখ্যার বর্গমূল এখানে পাওয়া গেছে, তাহলে বলবো যে এটা অমূলদ। তারপরে এটাকে যদি একটু ক্যালকুলেশন করি, দেখেন √6 কে আমরা চাইলে তো এরকম লিখতে পারি যে 3×6, আর নিচে আছে হচ্ছে 3। তো দেখেন এই নিচের যে 3 আছে, আমরা তো এটা সবাই জানি যে যে কোনো একটা সংখ্যাকে দুইটা রুট মানের গুণ আকারে লেখা যায়। যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট মানের গুণ আকারে লেখা যায়। যেমন √3 আর √3 যদি গুণ আকারে লিখি, তাহলে ব্যাপারটা কেমন আসে? √3 স্কোয়ার, তো স্কোয়ার রুট কাটা গেলে তো আপনার 3 হয়। তো যে কোনো সংখ্যা 5, এটাকে আমরা দুইটা রুট মানের গুণ আকারে লিখতে পারবো। 6, যে কোনো সংখ্যাকে 7, √7 গুণ √7 এরকম লেখা যায়। তো তাহলে এখানে খেয়াল করেন, এখানে উপরে আছে হচ্ছে, দেখেন এই 3 এর উপরেও রুট আছে, 2 এর উপরেও রুট আছে। তাহলে আমি আলাদা করে লিখে দিই যে 3 এর উপরেও রুট আছে, 2 এর উপরেও রুট আছে, আর নিচে আছে √3 ইনটু √3। সো তাহলে এখন এইখানে এই যে √3 আর এই √3 কেটে দিতে পারি। সো উপরে থাকে হচ্ছে আপনার √2 ভাগ √3। সো এইটাকে আমরা বলবো হচ্ছে অমূলদ। কেন? কারণ এখানে পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল, এটাও পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল আছে। এই জন্য, বা সহজ ভাষায় আপনি যদি এটাকে ক্যালকুলেটরে চাপেন, দেখবেন দশমিকের পরে আপনার ধারাবাহিকভাবে সংখ্যাগুলো আসবে না এবং অসীম থাকবে, অনেক সংখ্যা থাকবে। তো এইরকম মান যেগুলো দশমিকের পরে আপনার অনাবৃত হয়, অসীম হয়, সেগুলাকেই আমরা বলি হচ্ছে অমূলদ। তো তাইলে আমরা বলতে পারি এটা হচ্ছে অমূলদ। তাহলে ঘ নাম্বার এটাও আপনার হবে অমূলদ। উম নাম্বারটা যদি আমরা দেখি, উম নাম্বারটা আছে হচ্ছে √8/√7। এটাও অমূলদ কিন্তু, কারণ পূর্ণবর্গ না এমন সংখ্যার বর্গমূল আছে। তারপর এটাকে একটু যদি ক্যালকুলেশন করি, √8 কে লিখতে পারি হচ্ছে এই যে 4 দুগুণে 8, আর নিচে আছে √7। সো তাহলে এখানে 4 কে রুট করলে হবে 2, 2 কে রুট করলে √2, আর নিচে আছে হচ্ছে √7। সো সহজ ভাষায় আপনি যদি এটাকে ক্যালকুলেটরে উঠান, দেখবেন যে দশমিকের পরে আপনার অনাবৃত হবে এবং অসীম হবে। এই জন্য বলতে পারি এটাও আমার কি একটা অমূলদ সংখ্যা। এরপর আমরা চ নাম্বারটা যদি দেখি, চ নাম্বারটা দেখেন, এটা আছে হচ্ছে √27/√48। তো এটাকে যদি একটু ভেঙে লিখি, √27, তো 27 আমরা চাইলে এভাবে লিখতে পারি 3×9 = 27, আর √48 এটাকে লিখতে পারি 3×16। তো এখন খেয়াল করেন, আমরা এই যে 9 কে যদি এই রুটটা তো 3 এর উপরেও আছে, 9 এর উপরেও আছে, তো 9 কে রুট করলে তো 3 হয়, আর 3 কে রুট করলে আমরা √3 লিখতে পারি। মানে এটা দশমিক মান আসে, এই জন্য আর ভাঙাইলাম না, 3 আকারেই রাখছি। এখানে 16 কে রুট করলে হয় 4, আর এই যে √3, তাহলে এই √3 আর এই √3 কাটা যায়। তো তাইলে দেখেন এই মানটাকে কিন্তু আমরা সরাসরি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি, p/q আকারে প্রকাশ করতে পারছি। সো আমি বলবো তাহলে এইটা হচ্ছে আমার মূলদ। এখানে আমার উম নাম্বার যেটা আমরা চ নাম্বার যেটা পড়লাম, এটা হচ্ছে মূলদ সংখ্যা। এরপর আমরা ছ নাম্বারটা যদি দেখি, ছ নাম্বারে আছে হচ্ছে এরকম 2/3/3/7। সো এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে নিই, আমরা জানি দুইটা ভাগ পরস্পর ভাগ থাকলে আমরা প্রথম ভাগটা ঠিক রাখি 2/3, আর দ্বিতীয় ভাগটার আগে গুণ দিলে সেটা উল্টায়া যায়, তাহলে এটা হবে হচ্ছে 7/3। তো তাহলে এখন এই ক্ষেত্রে যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, তাহলে 2 আর 7 গুণ হলে 7 দুগুণে 14, 3 আর 3 গুণ হলে 3 তিরিখে 9। সো সহজ ভাষায় আমরা বলতে পারি যে এই সংখ্যাটাকেও আমরা দেখা গেছে যে ভাগ আকারে প্রকাশ করতে পারছি, p/q আকারে প্রকাশ করতে পারছি,
এই জন্য বলতে পারি যে এটা একটা মূলদ সংখ্যা। তাহলে 6 নাম্বার এটাও হচ্ছে আমার মূলদ। দেন আমরা বর্গীয় জ এটা যদি দেখি, তো এটাও মূলদ বলে দেওয়াই যায়, কারণ এখানে আমার এই যে আবৃত দশমিক আছে, আবৃত দশমিক থাকলেই তো সেটা ভগ্নাংশ আকারে প্রকাশ করার নিয়ম আমরা তো বারবার দেখে আসছি কিভাবে করতে হয়। প্রথমত পুরা এখানে সংখ্যাটা দশমিক ছাড়া পুরা সংখ্যাটা কি হয়, 5639। আর পৌনপুনিক ছাড়া আছে 5, তাহলে এটা আমরা বিয়োগ করব। আর দশমিকের পরে 3টা পৌনপুনিক আছে, তাহলে 3টা 9 দিব। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে যদি 5 বিয়োগ করি, তো এই যে 9 থেকে 5 গেলে থাকবে হচ্ছে 4, আর আছে 3, 6, আর এখানে আছে 5, তাহলে 5634। আর নিচে আছে হচ্ছে 999। সো এটাকে আর আমি কাটাকাটি করলাম না। তো দেখেন আমরা এটাকে ভাগ আকারে মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি। সো আমরা বলতে পারবো যে এটাও হচ্ছে কি আমার মূলদ। সো এক কথায় যে সকল সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে p/q আকারে প্রকাশ করতে পারি তারা হচ্ছে মূলদ। আর যাদেরকে এরকম ভগ্নাংশ আকারে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ দেখা গেল যে দশমিকের পরে অনাবৃত অসীম এরকম আসতেছে, কিংবা পূর্ণ বর্গ না এমন সংখ্যার বর্গমূল হয়, তাইলে আমরা তাদেরকে বলি হচ্ছে অমূলদ। এরপর আপনাদের পাঠ্য বইয়ের সৃজনশীলের খ আর গ নাম্বার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি হচ্ছে আগের পর্বগুলোতে করে ফেলছি। তো এখানে ক নাম্বারটা এটার সাথে রিলেটেড, এই জন্য আমি এখানে দিয়ে দিছি। তো আপনার দেখেন এখানে বলছে √5 ও 4 এর মধ্যে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ। দেখেন সহজ ভাষায় বলে দিতে পারি যে √5, এখানে 5 তো একটা পূর্ণবর্গ সংখ্যা না, তাই এর বর্গমূল √5 এটা অবশ্যই কি না, মূলদ সংখ্যা না, এটা হচ্ছে অমূলদ। আর 4 এটা তো একটা পূর্ণ সংখ্যা, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, p/q আকারে প্রকাশ করতে পারি, তাই আমরা বলতে পারি যে 4 এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এই যেমন 8/2 এরকম লেখা যায়, আবার ধরেন যে এই 16/4 এরকম অনেক ভাবেই আমরা প্রকাশ করতে পারি, যেমন 32/8। সো দেখা গেল 4 কে আমরা এরকম অনেক ভাবেই ভাগ আকারে প্রকাশ করতে পারি। এই জন্য বলতে পারি যে 4 এটা হচ্ছে মূলদ আর √5 এটা হচ্ছে অমূলদ। সো এই হচ্ছে আজকের এই পর্ব। নেক্সট আমরা হচ্ছে আমাদের পরবর্তী পর্বে সরল করো সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।